বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁতি দলের চট্টগ্রাম মহানগর তাঁতি দলের পক্ষ থেকে বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নূর হোসেন রমজান, চট্টগ্রাম মহানগর তাঁতি দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি এবং আমার কেন্দ্রীয় তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক আবু কালাম আজাদের পক্ষ থেকেও সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং কেন্দ্রীয় সদস্য সচিব আলহাজ হাজী মুজিবুর রহমান সাহেবের পক্ষ থেকেও আমি বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। এই সাথে সাথে চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সভাপতি আহ্বায়ক সেলিম হাফেজের পক্ষ থেকেও বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সদস্য সচিব লায়ন মনিরুজ্জামান মুরাদের পক্ষ থেকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেটার সাথে সাথে আমার মহানগরের 53 বিশিষ্ট আহ্বায়ক কমিটির সকলের পক্ষ থেকে সকলকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সাথে আমি আমার রাজনৈতিক প্রেক্ষাপটের দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরলাম। এর মধ্যে আমার এই আসনটা, আমার এই 23 নম্বর ওয়ার্ড ডলমি থানার আওতাধীন 23 নম্বর ওয়ার্ডে আমাদের সকলের জনপ্রিয় জন নেতা ছিলেন আমির খসরু মাহবুব চৌধুরী। ওনার আসনে আমরা ওনার জন্য একসময় অনেক পরিশ্রম করতাম এবং আমাদের 23 নম্বর ওয়ার্ডে উনি অনেক জনপ্রিয় নেতা ছিলেন। বিশেষ করে উনি 23 নম্বর ওয়ার্ডকে অনেক ভালোবাসতেন। ছোট বড় অনেক অনুষ্ঠান উনি এখানে চলে আসতেন। ওনার হাতের গড়া আমাদের বাইতুল হাম জামে মসজিদের যে ডিপটি উনি দিয়েছিলেন এখনো পর্যন্ত, আজকে বক্তব্য দিচ্ছি, কথা বলতেছি যে এর মাঝেও এই ডিপটা এখনো পর্যন্ত আমরা পানি, আশেপাশের লোক খেয়ে ভালো পানি। একজন কাউন্সিলর মহোদয়, উনি বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন 3 বার, নিয়াজ মোহাম্মদ খান। ওনার রেফারেন্সে আমার এলাকার একজন মুরব্বী, যিনি আমাকে অনেক আদর স্নেহ করতেন, খুব আদর করতেন, তিনি সিদ্দিক আহমদ সদর, মরহুম সিদ্দিক আহমদ সদর, উনি মারা গিয়েছেন। ওনার হাত ধরে আমি নিয়াজ মোহাম্মদ খানের একজন সহকারী মেম্বার হিসাবে দায়িত্ব পালন করেছি। এই মেম্বারের রেফারেন্সে আমার রাজনৈতিক জীবনের শুরু। যখন একসময় ভোটের মাঠে অনেক সর্বমানুষ বিরোধী দল, সরকারি দল বা ভোটের মাঠে অনেক রকম একটা সুন্দর আদান প্রদান হতো, একটু 19-20 হলো স্লোগানে। কিন্তু বিগত সরকার যেটা বিদায় হয়েছে, ফ্যাসিবাদ সরকার যাকে বলা হচ্ছে, ওনার আমলে আমি আপনার কি বলবো 18 সালে আমি 16ই ডিসেম্বর আমাকে আমার দোকান ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং 18 সালে 16ই ডিসেম্বর অ্যারেস্ট হওয়ার পরে আমি আমার জেলখানার মধ্যে গিয়ে খুব একা অসহায় মানুষ। কিন্তু দলের নেতাকর্মীর মধ্যে আমি তখন ডক্টর সাদাত হোসেন, সেখানে রাসেল
দুই তলায় ছিলেন, উনিও ডিভিশনের বন্দী ছিলেন। ডক্টর সাদাত হোসেন বর্তমানে যিনি মেয়র, এবং শাহজাহান চৌধুরী, শমসু সাহেব, ওনারা এক এক মানে রুমে ছিল। এরপরে আমাদের সাবেক সেক্রেটারি মহানগরের, যিনি তখন উনি সেক্রেটারি ছিলেন, আবুল হাসেম বক্কর সাহেব, উনি মেডিকেলের 2 তলায় ছিল। ওনার সাথে অনেক নেতাকর্মী ছিল। আমাদের আসলাম চৌধুরীও এখানে অ্যারেস্ট ছিল। আমরা 18 সালের বন্দি নির্যাতন জীবন কাটিয়ে আমি বোর্ডের পরে জানুয়ারি 7 তারিখ জামিনে মুক্ত হয়ে আমি আসি। এরপরও আবার এই খেলাধুলার সংসার জীবনে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা টুকিটাকি একটু রাজনীতি করতাম লুকোচুরি করে। এর ভিতরেও গত 23 সালের অক্টোবর মাসের 30 তারিখ আবার আমাকে অ্যারেস্ট করে 23 নম্বর ওয়ার্ড থেকে। প্রথমে আমাকে ডলমুড়ি থানায় নিয়ে যায়। এরপর ডলমুড়ি থানায় কোনো মামলা না থাকায় সুবাদে আমাকে পাহাড়তলী থানায় নিয়ে যায়। সে পাহাড়তলী থানায় আমাকে চালান করে মামলা দিয়ে, আপনার ভাঙচুর মামলা। আমরা 100 কতজন আসামি, 22-12 যেটা 18 সালের মামলা, সেখানে বর্তমান সেক্রেটারি মহোদয় উনিও, আল্লাহ দরবার লাখ কোটি শুকরিয়া আদায় করছি। খুব আমরা পরিচ্ছন্ন একজন রাজনীতি করি। আমাদের জানা মতে আমাদের কোনো অন্যায় ছিল না। শুধু এই পেশিবাদ সরকারের শাসন আমলের অন্যায় আচরণের কারণে আমাদের এই জেল জুলুম, অনেকে অনেক রকম হেনস্থা, জেলখানায়ও জামিনের টাইমেও অনেক কিছু, এনএসআই রিপোর্ট, এটা একটা অনেক রকম কষ্ট, দেখার ঘরের কষ্ট, টেলিফোনের কষ্ট। রাজনীতিবিদদের রাজনীতিকভাবে মুক্তি বন্দী করছে, রাজবন্দী করছে, এটা একটা সম্মান দেওয়াটা মনে হয় আমি যুদ্ধ করেছেন যারা, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাদের দিকে দেখে, মা বোনদের ইজ্জতের দিকে দেখে আমরা রাজনীতিবিদ বা বিরোধী দলীয় কর্মী যারা যা হয়েছে তার থেকে ভুলভ্রান্তি শুদ্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে প্রতি শ্রদ্ধা, অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে, এবং মা বোনদের ইজ্জতের বিনিময়ে দেশ আমাদের সামনের দেশের তারুণ্যর অহংকার যাকে বলি, তারেক রহমান সাহেবের যে 22-44 আলোচনা, আমরা সেদিন ইন্ডাস্ট্রিতে দেখলাম, ওনার সাথে সরাসরি কথা বলতে পেরেছি। ওনার বক্তব্যের সাথে অনেক কিছু শিক্ষণীয় বিষয় যদি আমরা উপলব্ধি করি, ওনার 31 দফা যে সংস্কার, রাষ্ট্র মেরামতের সংস্কার, এগুলো নিয়ে যদি আমরা একটু ভেবে চিন্তা করি, এবং সকল মা বোনদের কাছে, আমরা 15 বছর ভোটারের জন্য যেতে পারি নাই, মা বোনদের কাছে এই সংস্কারের ডকুমেন্টপত্র নিয়ে যদি পৌঁছতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে আবার শহীদ রাষ্ট্রপতি, যিনি আজকে হয়তো আমাদের চোখের আড়াল, কিন্তু ওনার যে বাণী, খাল খনন নিয়ে, রাষ্ট্র সংস্কারের যেসব কিছু নিয়ে, ওনার এইসব দাবির সাথে 31 দফা দাবি নিয়ে রাষ্ট্র সংস্কারের মেরামতের যে আমাদের রাষ্ট্রের নায়ক, ভবিষ্যৎ নায়ক তারেক রহমান সাহেবের এইসব কিছু নিয়ে যদি আমরা সামনে এগিয়ে পারি, বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। আমরা হিংসা পরায়ণ হব না, হিংসার মধ্যে কোনো কাজ করব না। ওনার একটা কথা, আমরা ক্ষমতায় যাব না, আমরা রাষ্ট্র পরিচালনা করতে যাব। তদ্রুপ আমরা কেউ ক্ষমতার দাপট দেখাবো না। ক্ষমতায় চিরস্থায়ী নয়। আমরা সুন্দরভাবে দেশটা পরিচালনা করার জন্য মহানগরের অধীনে যতগুলো আমরা সহযোগী সংগঠন আছি, তার মধ্যে আমরা তাঁতি দল যারা আছি তারা সহ সারা বাংলাদেশ সকলে যদি আমরা মিলেমিশে কাঁধে কাঁধ রাখি, অনেক দেশ সুন্দর হবে। সেই পরিশেষে আমি 2024 জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের সাথে আমার বিএনপিরও নেতাকর্মী সহ সমগ্র বাংলাদেশের জনগণ, মা বোনদের যেভাবে আন্দোলনের সহযোগিতায় করায় সকল ছাত্র শহীদদের প্রতিও আমি
শ্রদ্ধা জানাচ্ছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। সেই সাথে সাথে আমার দেশের যেসব নেতা, তার মধ্যে আমি এস.এম. সাইফুল ভাইয়ের প্রতি আমার সালাম জানাচ্ছি এবং জনাব বাদশা মিয়া ওনার প্রতি আমি সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এবং দেশনেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে আমি সকলের প্রতি সালাম ও দোয়া জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।